স্টুডেন্টস, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করব। তোমাদের সেপ্টেম্বর মাসে মিড ডে মিলের সাথে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেটাই, মানে আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করব। ঠিক আছে, তো এইবার যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নটা দেওয়া আছে তার মধ্যে নাম্বারও দেওয়া আছে, মানে কোন প্রশ্নের কত মান থাকবে। ঠিক আছে, এবং তাহলে আমরা সেই অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো আলোচনা করি। ঠিক আছে, তো তোমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। কি বলা হয়েছে? ঠিক উত্তর নির্বাচন করো। এখানে অনেকগুলি উত্তর দেওয়া থাকবে এবং সঠিক উত্তরটি তোমাদের বের করতে হবে। এবং 1 নম্বরে তোমাদের এখানে 1 নম্বরের কয়টা প্রশ্ন আছে? তিনটে আছে, 1 নম্বর করে, প্রত্যেকটার মান 1। আচ্ছা, 1.1-এ কি দেওয়া আছে? একের 1.1, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, মানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। আচ্ছা, বিক্ষিপ্ত প্রতিফলন কোন ক্ষেত্রে? এর অপশন দেওয়া আছে: ক দেয়াল, খ কাগজ এবং গ কাপড়, ঘ হলো আয়না। বিক্ষিপ্ত প্রতিফলন বলতে যে ক্ষেত্রে আলো সব দিকে প্রতিফলিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেয়াল, কাগজ এবং কাপড় হবে না, কারণ এরা আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটাচ্ছে, এবং আয়না নিয়মিত প্রতিফলন ঘটায়। তাহলে আমাদের উত্তর হবে 1-এর 1, এর উত্তর হবে ঘ। এর উত্তর হলো ঘ, আয়না। আচ্ছা, এবার 1-এর 2। 1-এর 2 কি বলা হয়েছে? যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো। পরিবেশ বান্ধব, এটিরও অনেকগুলো অপশন দেওয়া আছে। পরিবেশ বান্ধব বলতে যেটা পরিবেশের বন্ধু বলা হচ্ছে, পরিবেশের বন্ধুর শক্তি, মানে যে শক্তি আমাদের পরিবেশকে ক্ষতি করে না সেটাকেই বলা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তাহলে কি হতে পারে? নয় কোনটা? তাহলে ক সূর্য, খ বায়ু প্রবাহ, গ জীবাশ্ম জ্বালানি এবং ঘ জৈব গ্যাস। দেখো, এই ক্ষেত্রে সূর্য, বায়ু প্রবাহ এবং জৈব গ্যাস এরা কোনো মতেই আমাদের পরিবেশের ক্ষতি করে না, কিন্তু জীবাশ্ম জ্বালানি যেটা সেটা আমাদের পরিবেশের ক্ষতি করে। আর জীবাশ্ম জ্বালানি কোনগুলো? আমরা জানি যে কয়লা, পেট্রোল, ডিজেল, এইগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে কোনটা পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়? সেটা হলো গ। তাহলে উত্তর হবে গ, জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, এবার 1.3-তে কি বলা হয়েছে? রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের, সেটি হলো অর্ধবায়বীয় কাণ্ড। এখানে অপশন আছে ক আলু, খ কচুরিপানা, গ নাম্বার বেল এবং ঘ কুমড়ো। তো এই ক্ষেত্রে আমরা জানি যে খ কচুরিপানা হলো অর্ধবায়বীয় কাণ্ড। এর আগে যখন আমরা কাণ্ড পড়েছিলাম তখন আমরা কাণ্ডের রূপান্তরিত কাণ্ডের মধ্যে আমরা কচুরিপানা পড়েছিলাম। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে খ, কচুরিপানা। তাহলে এর সাথেই আমাদের 1 নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বরে কি বলা হয়েছে? ঠিক বাক্যের পাশে টিক দিতে হবে। ঠিক বাক্যের পাশে টিক এবং ভুল বাক্যের পাশে ক্রস দিতে হবে। ঠিক আছে, এটা যদি ঠিক হয় ঠিক, এবং এটা হলো ভুল, ভুলের পাশে ক্রস দিতে হবে। চিহ্ন দাও। এখানেও 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান হলো 1 করে। আচ্ছা, আমাদের 2.1-এ কি বলা আছে? বা 2-এর 1, এখানে বলা হয়েছে কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম। তো এখানে কি বলা হয়েছে? কোনো দণ্ড চুম্বকের যে জ্যামিতিক দৈর্ঘ্য, আগে ভালো মতো বুঝতে হবে, লাইনটা ভালো মতো তোমরা শুনে নেবে, বুঝবে আগে কি বলা হয়েছে। কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য
দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম। চৌম্বক দৈর্ঘ্যের থেকে সামান্য কম। এই উক্তিটি ঠিক না ভুল? আমরা জানি যে কোনো দণ্ড চুম্বকের যে চৌম্বক দৈর্ঘ্য হয়, চৌম্বক দৈর্ঘ্য সমান সমান কি? চৌম্বক দৈর্ঘ্য সমান সমান হলো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তাহলে তো কোনটা বড় হচ্ছে? আমাদের চৌম্বক দৈর্ঘ্য বড় এবং কোনো চুম্বকের যে জ্যামিতিক দৈর্ঘ্য সেটা ছোট হচ্ছে। তাহলে এই উক্তিটা ঠিক। এখানে যে উক্তিটা দেওয়া আছে 2.1 এটা রাইট হবে। এটা চৌম্বক, মনে রাখবে, এটা চৌম্বক দৈর্ঘ্য সমান সমান দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ঠিক আছে, তাহলে চৌম্বক দৈর্ঘ্য কি? চৌম্বক দৈর্ঘ্য বড় হচ্ছে, তাহলে আমাদের প্রশ্ন বলা হয়েছে জ্যামিতিক দৈর্ঘ্য সামান্য কম এটা থেকে। সুতরাং এই উক্তিটি কি আছে? সঠিক হবে। আচ্ছা, এরপর আমাদের 2.2তে বলা আছে কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে। কাণ্ডের যে অংশ থেকে, আমরা জানি কাণ্ডের মধ্যে পর্ব থাকে এবং পর্বমধ্য থাকে। এটা পর্ব এবং এই অংশটা হলো পর্বমধ্য। ঠিক আছে, তাহলে পর্বমধ্য। এবং এর আগে আমরা যখন কাণ্ড পড়েছিলাম তখন দেখেছিলাম যে পাতা এবং শাখা প্রশাখা কোথা থেকে বের হয়? পর্ব থেকে বের হয়, পর্ব মধ্য থেকে বের হয় না। সুতরাং এই উক্তিটা ভুল আছে। সুতরাং 2.2 এটা হবে ক্রস হবে, আর ভুল ক্রস চিহ্ন হবে। আচ্ছা, এরপর আছে 2.3। 2.3তে কি বলা আছে? তেঁতুল পাতা হলো একক পত্রের উদাহরণ। তেঁতুল পাতা একক পত্র। একক পত্র কোনগুলো? এইরকম, এইভাবে যখন কোনো পর্ব মধ্য থেকে, তাহলে এটা যদি পর্ব থেকে কি হচ্ছে? পাতা নির্গত হচ্ছে এবং বোটা একটি পত্রবৃন্ত থাকবে, সেখান থেকে একটি মাত্র পত্র ফলক নির্গত হবে। এটা একক পত্র। কিন্তু তেঁতুল পাতায় কীরকম হয়? তেঁতুল পাতা এইরকম হচ্ছে, এই ধরনের তেঁতুল পাতা দেখা যায়। এই ধরনের হয় এবং পত্রবৃন্ত অনেকগুলি ফলক, পত্র ফলক এইভাবে নির্গত হচ্ছে। সেই জন্য এগুলোকে কি বলা হচ্ছে? যৌগিক পত্র। এটা কি? যৌগিক পত্র। আর এটা হলো একক পত্র। বোঝা গেল? তাহলে এর উত্তরটা কি হবে আমাদের? এটা ভুল হবে। তেঁতুল পাতা একক পত্র নয়, এটা হলো যৌগিক পত্র। সুতরাং এটা ক্রস হবে। ঠিক আছে, তাহলে এর সাথে আমাদের 2 নাম্বার প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। এবার 3 নাম্বারে কি বলা আছে? 3 নাম্বারে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এবং এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের মান হলো, মান কত? 2। তাহলে 2 দুগুণে 4 নাম্বার, এক একটার মান হলো 2 করে। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? 3.1-এ বলা হয়েছে চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত? দেওয়া আছে, অপশন আছে লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন? কি বলা হয়েছে? চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি, চালু লাইন মানে তখন ইলেকট্রিসিটি অন আছে, তার মানে বিদ্যুৎ বিচ্ছেদ করা হয়নি। ঠিক আছে, অন আছে। যদি অন থাকে সেই সময়ে ইলেকট্রিক মিস্ত্রি যখন কাজ করবে তখন কি লোহার টুলের উপরে দাঁড়িয়ে কাজ করবে নাকি কাঠের টুলের উপরে? কি করা উচিত তাহলে? আমরা জানি যে লোহার চেয়ার কি করে? তড়িৎ পরিবহন করে, এবং কাঠের টুল তড়িৎ পরিবহন করে না, তড়িতের কুপরিবাহী। ফলে কি হবে? তড়িৎ কুপরিবাহী কাঠের টুল, কাঠের টুলের উপরে দাঁড়িয়ে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে। ফলে কি হবে?
আর কাঠের মিস্ত্রি যখন কাজ করবে তখন তার তড়িৎ স্পৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তড়িৎ স্পৃষ্ট থেকে বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে উত্তর, এক্ষেত্রে লোহার চেয়ার না কাঠের টুল, তাহলে কি হবে কাঠের টুল, কাঠের টুল। কাঠের টুলে দাঁড়িয়ে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে। কেন? কারণ কি কাঠ, এটা তুমি প্যারা করে লিখবে, কারণ কাঠ তড়িতের কুপরিবাহী। ফলে তড়িৎ স্পৃষ্ট থেকে বাঁচায়। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন আছে 3.2, এটা বলা হয়েছে উদ্ভিদের মূলের কাজ কি কি। মূলের কাজ, তাহলে মূলের কাজ কি কি? মূল উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, মানে দেখো মূল কি করে, মাটিকে আঁকড়ে ধরে রাখে। সুতরাং আঁকড়ে ধরে রাখার ফলে কি হয়, উদ্ভিদ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। সুতরাং মূল কি করছে, উদ্ভিদকে এক নম্বর। 2 নম্বর কি বা আর কি হতে পারে, যে মাটির সাথে, মূল উদ্ভিদকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখে। তারপর আর একটা হতে পারে, আরেকটা আমরা লিখতে পারি, সেটা হলো মূলের প্রধান কাজ কি। মূলের প্রধান কাজ হলো মাটি থেকে জল সংগ্রহ করা, জল এবং খনিজ লবণ। তাহলে মূল মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল, প্রত্যেকটার নাম্বার 2 করে ছিল। এবার আমরা 4 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাব। 4-এ বলা হয়েছে 3-4টি বাক্যে উত্তর দাও। এখানে 2টো প্রশ্ন আছে এবং এর নাম্বার আছে 3 করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে আগে আমরা প্রশ্নটা বুঝে নিই। কি বলা হয়েছে, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র যদি বড় করি, ছিদ্রটা বড় করা হবে। এটা আছে 4.1 বা 4 সূচি ছিদ্র ক্যামেরা। চলো আমরা একটু এঁকে ফেলি, এরকম হবে, এইরকম। ঠিক আছে,
এবার এরকম একটা এখানে একটা ছিদ্র করা, ঠিক আছে? ধরো এখানে একটা মোমবাতি শিখা, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে এই ছিদ্রের মাধ্যমে কি হচ্ছে, প্রবেশ করছে এইভাবে আলো হয়ে এখানে একটা প্রতিকৃতি সৃষ্টি করে, প্রতিকৃতি। প্রতিকৃতি এই ক্ষেত্রে দেখো এরকম ভাবে ছবিটা কি হচ্ছে, সূচি ছিদ্র ক্যামেরার যদি ছিদ্রটা বড় করা হয় তাহলে প্রতিকৃতির আকারও বড় হবে। কিভাবে আকার বড় হচ্ছে, আসলে একটি বড় ছিদ্র অসংখ্য ছোট ছোট বা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের সমষ্টি। সুতরাং প্রত্যেকটা সূক্ষ্ম ছিদ্র এক একটি সূক্ষ্ম স্পষ্ট প্রতিকৃতি সৃষ্টি করে এবং সমস্ত সূক্ষ্ম ছিদ্র সূক্ষ্ম প্রতিকৃতি একসঙ্গে মিলে একটি বড় আকারের অস্পষ্ট প্রতিকৃতি সৃষ্টি করে, ঠিক আছে? সুতরাং এখানে আমরা কি বুঝতে পারলাম যে একটি বড় ছিদ্র মানে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র যদি বড় হয় তাহলে একটি বড় আকারের অস্পষ্ট প্রতিকৃতির সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের কিভাবে আমরা লিখব, কি পরিবর্তন হবে? সুতরাং প্রতিকৃতির আকৃতি বড় হবে। তোমরা পুরো সেন্টেন্সে লিখবে প্রতিকৃতির আকৃতি বড় হবে বা বড় আকারের প্রতিকৃতি সৃষ্টি হবে। আচ্ছা, এবং কিভাবে হবে সেটা তো আমি বলেই দিয়েছি, ঠিক আছে? ওইভাবে তোমরা নিজেরা বুঝে লিখবে। আচ্ছা, এবার 4.2-তে চলে যাও। আচ্ছা, 4.2-তে কি হবে, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। আচ্ছা, সমুদ্রের মাছ, এটার উত্তর কি হবে? সমুদ্রের মাছ তোমরা জানোই যে সমুদ্র জল হলো নোনা জল, সেখানে লবণের পরিমাণ বেশি এবং সামুদ্রিক মাছের দেহেও লবণের পরিমাণ থাকে, লবণাক্ত জলে যেহেতু থাকে সুতরাং সামুদ্রিক মাছের দেহেও লবণ থাকে। তবে সামুদ্রিক মাছের দেহে যত পরিমাণ লবণ থাকে তার থেকে অনেক পরিমাণ বেশি সমুদ্রের জলে লবণ থাকে, ঠিক আছে? তাহলে এই রকম অবস্থায় মাছ, সামুদ্রিক মাছ কিভাবে নিচের দেহে জলের পরিমাণকে স্বাভাবিক রাখে? আচ্ছা, কিভাবে রাখে আমরা একটু পয়েন্ট ওয়াইজ আলোচনা করি। প্রথমত, মাছ কি করে প্রচুর পরিমাণে সামুদ্রিক জল পান করে, ঠিক আছে? সামুদ্রিক মাছ জল পান করে, ঠিক আছে? দ্বিতীয়ত কি হয়, সামুদ্রিক মাছ ঘনমূত্র ত্যাগ করে, ঠিক আছে? যার ফলে কি হয়, ঘনমূত্র যখন ত্যাগ করে তখন কম পরিমাণ জল দেহ থেকে বেরোয়, ঠিক আছে? তাহলে কি করছে, ঘনমূত্র ত্যাগ করে। ফলে দেহ থেকে কম পরিমাণে জল বের হয়। এরপর পরে আরেকটা পয়েন্ট হলো, সামুদ্রিক মাছ ফুলকার সাহায্যে তার দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে, ঠিক আছে? সামুদ্রিক মাছ
তো আয়ন ত্যাগ করে। তাহলে এই যে আমি বিভিন্ন পদ্ধতি বললাম, এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে সামুদ্রিক মাছ নিজের দেহে জলের পরিমাণকে স্বাভাবিক রাখে। তাহলে আমরা আজকে মডেল অ্যাক্টিভিটির পরিবেশ ও বিজ্ঞানের সব উত্তরগুলো আলোচনা করলাম। এটা ভালো করে তোমরা নিজেরা বুঝে লিখবে, ঠিক আছে? আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভিডিওগুলি তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম।